আগামী 1 মাসের মধ্যে জঙ্গিরা অস্বাভাবিক কিছু ঘটানোর চেষ্টা করতে পারে, এমন আশঙ্কা করেছেন খোদ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস নামক অনুষ্ঠানে তিনি বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এমন আশঙ্কা করেছেন। মামলা নিয়োগ বদলি বাণিজ্যই নয়, আন্তর্জাতিক অঙ্গনের লবিস্ট হিসেবেও নিজের পরিচয় দেন আশরাফুজ্জামান মিনহাজ ওরফে মিনহাজ উদ্দিন। শেখ হাসিনা এমনকি ডোনাল্ড ট্রাম্পও তার ঘনিষ্ঠ বলে দাবি করেন এই ব্যক্তি। ফাঁস হওয়া ফোনালাপে তার প্রতারণার প্রমাণ মেলে। সম্প্রতি দুর্নীতি দমন কমিশনে অভিযোগ জমা পড়ার পর গা ঢাকা দেন তিনি। আর বাদলের রিপোর্ট। আগামীকাল বা পরশু ফাঁকা হয়ে যাবে পুরো ঢাকা। এবার 11 দিন ছুটির ফাঁদে পড়েছে দেশ। এ অবস্থায় নাশকতার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিতাড়িত আওয়ামী লীগের টার্গেট হতে পারে কেপিআইভুক্ত সরকারি স্থাপনা। তারা ফাঁকা ঢাকায় দলীয় নেতাকর্মী ও ভাড়াটের লোকদের জড়ো করে রাজপথ দখলে নেয়ার পায়তারা চালাচ্ছে। এ নিয়ে আওয়ামী লীগের পলাতক নেতারা ভারতে ও দেশে গোপন স্থানে দফায় দফায় বৈঠকও করেছেন। হঠাৎ করেই সেনাপ্রধানের কিছু নতুন কার্যক্রম জনমনে সন্দেহ সৃষ্টি করেছে এবং এগুলোর ব্যাখ্যা দাবি করা হচ্ছে যে কি ঘটছে, তিনি এইসব নজিরবিহীন কাজ তিনি কেন করছেন, অতীতে তো এটা করেন, হঠাৎ করেই কেন নড়ে চড়ে বসেছে। ওই বৈঠকে সেনা কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে প্রত্যাশিত সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর তারা ব্যারাকে ফিরে যেতে চান। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, 1 মাসের মধ্যে কি অস্বাভাবিক ঘটবে? সেনাপ্রধানের এমন আশঙ্কা কেন? হঠাৎ সেনাপ্রধানের কিছু ধারাবাহিক কার্যক্রমের নেপথ্যে রহস্য নিয়ে এসব কি শোনা যাচ্ছে? দেশে বিদেশে দফায় দফায় বৈঠক, এবার ফাঁকা ঢাকায় নাশকতার ছক আওয়ামী লীগের। ডক্টর ইউনূসও কেন বারবার যুদ্ধের কথা বলছেন? কি চলছে পর্দার অন্তরালে? এই সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশে কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ঈদের আমেজ শুরু হয়ে গেছে। ইতিমধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন নগরবাসী। আগামীকাল বা পরশু ফাঁকা হয়ে যাবে পুরো ঢাকা। এবার 11 দিন ছুটির ফাঁদে পড়েছে দেশ। এ অবস্থায় নাশকতার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিতাড়িত আওয়ামী লীগের টার্গেট হতে পারে কেপিআইভুক্ত সরকারি স্থাপনা। তারা ফাঁকা ঢাকায় দলীয় নেতাকর্মী ও ভাড়াটের লোকদের জড়ো করে রাজপথ দখলে নেয়ার পায়তারা চালাচ্ছে। এ নিয়ে আওয়ামী লীগের পলাতক নেতারা ভারতে ও দেশে গোপন স্থানে দফায় দফায় বৈঠকও করেছেন। আওয়ামী লীগের গুজব সেল সিআরআই ঢাকায় টাকা বিলি করছে। আওয়ামী লীগের কয়েকজন নেতা ও গোয়েন্দা সূত্র জানায়, নাশকতার উদ্দেশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে থাকা হাজার হাজার বৈধ অবৈধ আগ্নেয়াস্ত্র প্রস্তুত রাখছেন। এছাড়া তাদের আরেকটি অপকৌশল হচ্ছে চলতি সপ্তাহের শুরু থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে গুজব ছড়িয়ে ভীতি ও উত্তেজনার পরিবেশ সৃষ্টি করা। স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও সেখান থেকে টেলিফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আওয়ামী লীগের নেতাকর্মীদের নানা নির্দেশনা দিয়ে যাচ্ছেন। ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে নানা হুমকির অডিও রেকর্ড প্রতিনিয়ত ভাইরাল হচ্ছে। সূত্রমতে গত রোববার কলকাতার রাজারহাট নিউটাউন প্লাজায় ইফতারির পার্টির আয়োজন করে ফেনীর সাবেক এমপি পলাতক আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। সেখানে পতিত স্বৈরাচার আওয়ামী আমলের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপি সহ শতাধিক নেতাকর্মী হাজির হন। এদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি, বাহাউদ্দিন নাসিম ও গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। ইফতার শেষে তারা গোপন বৈঠক করেন। সূত্রমতে কলকাতা ও পশ্চিমবঙ্গে থাকা আওয়ামী লীগের নেতারা গত কিছুদিন ধরেই দফায় দফায় বৈঠক করছেন। ওইসব বৈঠকে ঢাকা থেকে কেউ কেউ ভার্চুয়ালি যোগ দেন। তাদের মূল টার্গেট বাংলাদেশের বর্তমান সরকার ও সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ এবং বিতর্কিত করার পাশাপাশি ঢাকার রাজপথ দখলে নেয়া। এক্ষেত্রে ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় সুযোগ নিয়ে নাশকতা করার পায়তারা চালাচ্ছে। এটি সফল করতে দেশে পলাতক থাকা কিছু নেতাকেও দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মূল দায়িত্ব নেতাকর্মী ছাড়াও ভাড়া করে হাজার হাজার লোক জড়ো করা ও আগ্নেয়াস্ত্রর মজুত বাড়ানো। এই লক্ষ্যে কোটি কোটি টাকা ছড়ানো হচ্ছে। এর আগে ফাঁস হওয়া এক হোয়াটসঅ্যাপ কনভারসেশনে আওয়ামী লীগ নেতা গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে বলতে শোনা যায় যে ঢাকায় দিনের বেলা আওয়ামী লীগের লোকজন থাকতে পারবে না, সেই ঢাকায় রাতের বেলা মানুষকে শান্তিতে থাকতে দেওয়া হবে না। এই কনভারসেশনের পরপরই কিছুদিনের মধ্যে চারদিকে চুরি, ছিনতাই, ডাকাতি বেড়ে যেতে দেখা যায়।
আগামী 1 মাসের মধ্যে জঙ্গিরা অস্বাভাবিক কিছু ঘটানোর চেষ্টা করতে পারে, এমন আশঙ্কা করেছেন খোদ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস নামক অনুষ্ঠানে তিনি বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এমন আশঙ্কা করেছেন। বক্তব্যে তিনি বলেছেন, সম্প্রতি এক মার্কিন সিনেটরের সাথে তার বৈঠক হয়েছে, যিনি জঙ্গিদের উত্থান নিয়ে উদ্বেগ জানিয়েছেন। সেনাপ্রধান সেনাবাহিনী নিয়ে সৃষ্ট সাম্প্রতিক বিতর্ক নিয়েও কথা বলেছেন। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। অফিসার্স অ্যাড্রেস বাংলাদেশের সেনাবাহিনীর একটি নিয়মিত আয়োজন, যেখানে সেনাপ্রধান অধস্তন অফিসারদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়ে থাকেন। ৩রা আগস্ট আন্দোলন চলাকালে এই অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য দেশব্যাপী বেশ সাড়া ফেলেছিল। সম্প্রতি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে দোষারোপ করে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছিলেন। তারপর থেকে সেনাবাহিনীকে নিয়ে, বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। অনেকেই সেনাবাহিনী সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন। এ নিয়ে সেনা সদস্যদের মাঝেও প্রতিক্রিয়া দেখা গেছে। এমন পরিস্থিতিতে 24শে মার্চ ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানের আয়োজন করা হয়। দৈনিক আজকের পত্রিকার খবরে বলা হয়েছে, এতে সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্য সব সেনা স্থাপনায় কর্মরত কর্মকর্তারাও ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যুক্ত হন। বৈঠকের একাধিক সূত্রে আমরা জানতে পেরেছি, বৈঠকে 5 জন লেফটেন্যান্ট জেনারেল, 8 জন মেজর জেনারেল, 4টি ব্রিগেডের ব্রিগেড কমান্ডাররাও উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতে সেনাবাহিনীর সদস্যদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও ধৈর্যের প্রশংসা করেন জেনারেল ওয়াকারুজ্জামান। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর পরিশ্রমের জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান। সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন, সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের আশঙ্কা রয়েছে। এই সংকটময় সময় সবাইকে শান্ত থাকতে হবে। বক্তব্যের এক পর্যায়ে তিনি জানান, সম্প্রতি তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি পিটার্স। সেনাবাহিনীর ফেসবুক পোস্টের তথ্য অনুযায়ী 18 মার্চ গ্যারি পিটার্স সেনাপ্রধানের সাথে দেখা করেছিলেন। ওই সময় বৈঠকে মার্কিন চার্জ অ্যাফেয়ার্স ট্রেসিয়ান জ্যাকবসন উপস্থিত ছিলেন। সেনাপ্রধান ওই বৈঠকের রেফারেন্স টেনে সেনা কর্মকর্তাদের বলেছেন, যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি পিটার্স বাংলাদেশের জঙ্গি ও চরমপন্থীদের উত্থান নিয়ে তার উদ্বেগের কথা জানিয়েছিলেন। অফিসার্স অ্যাড্রেসের সূত্রগুলো বলছে, সেনাপ্রধান গোয়েন্দা সংস্থাগুলোর বরাত দিয়ে বলেছেন, আগামী 1 মাসের মধ্যে জঙ্গিরা দেশে অস্বাভাবিক কিছু ঘটানোর চেষ্টা করতে পারে। সেজন্য তিনি সেনাবাহিনীর সকল সদস্যকে সতর্ক থাকার পরামর্শ দেন। দর্শক, জুলাই আগস্টে জেল থেকে পলাতক কমপক্ষে 70 জন জঙ্গি এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। দেশের গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে একাধিকবার তাদেরকে গ্রেপ্তারের জন্য সরকারকে তাগিদ দিলেও সে অর্থে কোনো কার্যকর সফলতা দেখা যায়নি। আবার 5 থেকে 7 আগস্ট দেশের 450 থানা থেকে যে বিপুল পরিমাণ অস্ত্র লুট হয়েছে, সেগুলো এখনো পুরোপুরি উদ্ধার করা সম্ভব হয়নি। ইতিমধ্যে অস্ত্র উদ্ধার হওয়া কয়েকটি ঘটনায় জানা গেছে, এসব অস্ত্র কয়েক হাত ঘুরে সন্ত্রাসীদের হাতে চলে গেছে। এর মধ্যে 7 মার্চ প্রকাশ্যে ঘোষণা দিয়ে সরকারের চোখের সামনে শোডাউন করেছে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির। এছাড়া ডক্টর ইউনূসের দায়িত্ব নেওয়ার পর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীরাও জামিনের ছাড়া পেয়ে অবাধে ঘুরে বেড়াচ্ছে। এর মধ্যে কয়েকদিন আগে ঢাকার পার্শ্ববর্তী এলাকা থেকে র্যাব গ্রেপ্তার করেছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসার প্রধান সহ 9 জনকে। আরসার জঙ্গি তৎপরতার কথা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এমন পরিস্থিতিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আগামী 1 মাসের মধ্যে অস্বাভাবিক কিছু ঘটার ইঙ্গিত দিয়েছেন অফিসার্স অ্যাড্রেস মিটিংয়ে। সেনাপ্রধান বলেছেন, বহু উস্কানির পরও সেনাবাহিনী ধৈর্যের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে, যা তাদের পেশাদারিত্বের প্রমাণ। তিনি একটি হাদিস উল্লেখ করে বলেছেন, শক্তিমান সেই ব্যক্তি নয় যে কুস্তিতে অন্যকে পরাস্ত করে, বরং প্রকৃত শক্তিমান সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। সেনাপ্রধান যে কোনো মূল্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের উপর জোর দিয়েছেন। আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে ইদানিং তার বিভিন্ন বক্তব্যে, বিভিন্ন ভাষণে বারবার যুদ্ধের কথা উচ্চারণ করছেন। আমাদের সন্দেহ যাচ্ছে, নানান ধরনের প্রশ্ন জাগে, তিনি কেন তার বক্তব্যে, তার ভাষণে বারবার যুদ্ধের কথা স্মরণ করিয়ে দেবেন? বিষয়টি কি আসলে? তিনি মঙ্গলবার জাতির উদ্দেশ্যে মহান স্বাধীনতা দিবস এবং পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষেও যে ভাষণটি জাতির উদ্দেশ্যে দিলেন, সেখানেও এই যুদ্ধাবস্থার কথা উল্লেখ করেছেন। তিনি বলছেন, দেশবাসীকে আমি স্মরণ করিয়ে দিতে চাই, জুলাই অভ্যুত্থানের প্রথম পর্ব সফলভাবে সমাপ্ত হয়েছে।
প্রথম পর্বের সমাপ্তির মধ্য দিয়ে অভ্যুত্থানের দ্বিতীয় পর্ব শুরু হলো। মানে কি দ্বিতীয় যুদ্ধ? কার বিরুদ্ধে, কিসের জন্য? তিনি বলছেন যে সব সময় মনে রাখতে হবে আমরা কিন্তু যুদ্ধাবস্থায় আছি। গুজব হলো এই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার। গুজব দেখলেই গুজবের সূত্রের সন্ধান থাকবেন, গুজবকে অবহেলা করবেন না। বেশ ভালো কথা, গুজব তো ছড়ানো হচ্ছে সব পক্ষ থেকে। সরকারি সমর্থক যারা সরকারের, তারাও গুজব ছড়াচ্ছে। আর যাদেরকে তিনি মিন করছেন আওয়ামী লীগ, অবশ্যই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায় থেকে গুজব হচ্ছে, গুজব ছড়ানো হচ্ছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু তিনি যুদ্ধের কথা নিয়ে আসছেন কেন? আর যুদ্ধের কথা যদি নিয়ে আসেনি, তাহলে তিনি সত্যকে আড়াল করছেন কেন? যুদ্ধের কথা কারা উচ্চারণ করছেন? স্পষ্টত সরকারের বিভিন্ন পর্যায়ে উপদেষ্টা, খুব নির্দিষ্টভাবে বলতে গেলে তথ্য বিষয়ক উপদেষ্টা মাহফুজ আলম এবং সরকারের যিনি স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা ছাত্র প্রতিনিধি হিসেবে আছেন আসিফ মাহমুদ, তারা তো বারবার সশস্ত্র বিপ্লব কিংবা যুদ্ধের কথা বলছেন। কেন তিনি তাদেরকে সতর্ক করে দিচ্ছেন না? তারা কেন যুদ্ধ বাড়াতে চান? গুজব দিয়ে আর যুদ্ধ কতটুকু করা যায়? আওয়ামী লীগ গুজব ছড়াচ্ছে, প্রথমেই স্বীকার করে নিয়েছি, অস্বীকার করার কিছু নেই, যদিও আমরা এটিকে সমর্থন করি না কোনো অবস্থাতেই। এবং শুধু সরকারের উপদেষ্টারা যুদ্ধের কথা বলেই ক্ষান্ত হচ্ছেন না। দেশের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর বিরুদ্ধে তারা যুদ্ধের ইঙ্গিত দিচ্ছেন, ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়ার কথা বলছেন স্পষ্টভাবে। কেন তিনি তাদেরকে সতর্ক করে দিচ্ছেন না? কেন তিনি উদরপিণ্ডি বুদুর ঘরে চাপানোর চেষ্টা করছেন? যা ঘটছে সবকিছু আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এবং এই যুদ্ধটা যদি বাধে, তিনি বারবার যদি বলছেন যে আমরা যুদ্ধাবস্থায় রয়েছি, সেই যুদ্ধের জন্য কি আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে? পুলিশের কাছ থেকে ছিনতাই করা 8,000 অস্ত্র কোথায়? কেন সেই অস্ত্রগুলো উদ্ধার করা হচ্ছে না? এবং যেগুলো শোনা যাচ্ছে যে বাইরে থেকে বিভিন্নভাবে অস্ত্র আসছে, কেন এই সব নিয়ে সরকারের স্বচ্ছতা আমরা দেখতে পাচ্ছি না? তিনি তার ভাষণে আরো অনেক কিছু বলেছেন, যেগুলো আমার কাছে মনে হয়েছে অনেকখানি, এগুলো শুনতে খারাপ লাগতে পারে, অসত্য। আমি মিথ্যা শব্দটা বলবো না, আমি সম্মান জানিয়ে অসত্য শব্দটাই বেছে নিতে চাই। তার বক্তব্যে অনেক কিছু অসত্য, অনেক কিছু তিনি বলার চেষ্টা করেছেন, বরাবরের মতোই আওয়ামী লীগের উপরে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তিনি বলেছেন যে ঐক্যমত্য কমিশন কাজ করছে সংস্কারের লক্ষ্যে সব দলকে এক জায়গায় নিয়ে আসার জন্য, এবং রাজনৈতিক দলগুলো ইতিবাচক সাড়া দিয়েছে সংস্কারের জন্য। এটাই হচ্ছে অসত্য। রাজনৈতিক দলগুলো সংস্কারের জন্য এখনো পর্যন্ত তেমন কোনো ইতিবাচক সাড়া দেয়নি। ছোটখাটো কিছু বিষয়ে তারা একমত হওয়ার চেষ্টা করছে, তারা তাদেরকে জানাচ্ছে। কিন্তু বড় যে বিষয়গুলো, সংবিধান সংস্কার, প্রোক্লেমেশন নিয়ে আসা, সংবিধানে মুক্তিযুদ্ধের পাশাপাশি 24কে স্থান দেওয়া, স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন আগে করা, এগুলো কোনোটিতেই তো রাজনৈতিক যে বড় দলগুলো রয়েছে তারা কেউ ঐক্যমত পোষণ করেনি, তারা কেউ ইতিবাচক সাড়া দেয়নি। বরং নির্দিষ্ট সময়ের মধ্যে মাত্র 10টি রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছিল। এবং পরবর্তীতে এসে তিনি যে কথাগুলো বলেছেন, আওয়ামী লীগ আমলে পাচার করা অর্থ ফিরিয়ে আনা হবে, আওয়ামী লীগের যে দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন ইত্যাদি ইত্যাদি বিষয়ে তিনি অ্যাড্রেস করেছেন। বিনয়ের সঙ্গে স্পষ্ট করে বলে দিতে চাই, আওয়ামী লীগের 15.5 বছরের শাসনে অবশ্যই সীমাহীন দুর্নীতি হয়েছে, গুম খুনের মতন অভিযোগ উঠেছে, হয়েছে, বাস্তবতা, শুধু অভিযোগ নয়, হয়েছে। আমরা সেগুলো স্বীকার করতে চাই, স্বীকার না করার কিছু নেই। কিন্তু গত 7.5 মাসে যে পরিমাণ দুর্নীতি হয়েছে তার ফ্রিজ থেকে তিনি তুলে ধরবেন। তারা নিজেরাই তো তাদের নিজেদের সম্পদের হিসাব এখনো পর্যন্ত দেননি। উপদেষ্টা পরিষদের কোনো উপদেষ্টা কি দিয়েছেন সম্পদের হিসাব? দেননি। কেন দেননি? যে পরিমাণ মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন, মব জাস্টিসের শিকার হচ্ছেন, মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচ এবং আরো 8টি সংগঠন, মোট 9টি সংগঠন বিবৃতি দিয়েছে, তাদের উদ্বেগ জানিয়েছে। যেভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, সংবাদ কর্মীদেরকে বাধাগ্রস্ত হচ্ছে, তাদের উপর নির্যাতন চালানো হচ্ছে, সেগুলো বিষয়ে তিনি কি বলবেন? শেখ হাসিনা আমলে কি হয়েছে? গণতন্ত্র অধিকার হরণ হয়েছে, বাক স্বাধীনতা হরণ হয়েছে, নানান ধরনের অপকর্ম হয়েছে। এগুলো যে কোনো সচেতন মানুষের স্বীকার করতে হবে। কিন্তু গত 7.5 মাসে 15.5 বছরে যে দুঃশাসন, সেটিকেও তো কোনো ক্ষেত্রে ছাড়িয়ে যাওয়া হয়েছে। দুর্নীতি বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান তিনি তো ওপেন বলেছেন কিভাবে দুর্নীতি হচ্ছে। আমরা চাঁদাবাজি দেখছি না, আমরা দখলবাজি দেখছি না, সরকারের কোনো উপদেষ্টার বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ আসছে না যে তারা কিভাবে চাঁদাবাজি করছে। সরকারি দল হিসেবে যেটা আত্মপ্রকাশ করেছে এনসিপি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি, তাদের যে নেতারা বা সাবেক সমন্বয়করা কিভাবে চাঁদাবাজি করছেন তার প্রমাণ কি আমরা পাচ্ছি না? তারা হাতে হাতে ধরা পড়ছে না? এই সমন্বয়করা যে পরিমাণ চাঁদা তুলছে দলের জন্য, তারা শতাধিক গাড়ি
শতাধিক গাড়ি বহর নিয়ে যাচ্ছে ক্যাম্পেইনের জন্য, নির্বাচন তো এসে পারেনি, তার আগেই এই অবস্থা। এই টাকাগুলোর উৎস কোথায়? কে দিচ্ছে এত টাকা? এদিকে ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের আয়োজন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে মঙ্গলবার সন্ধ্যায় দেয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা এই কথা বলেন। তিনি বলেন, নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি, আবার বলছি, এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা বলেন, আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক। এজন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। রাজনৈতিক দলগুলো ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবে বলে আশা করছি। এদিকে শেখ হাসিনা ক্ষমতা আঁকড়ে রাখতে পৃথিবীর সকল নিষ্ঠুরতা ছাড়িয়ে গেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শেখ হাসিনা ক্ষমতা আঁকড়ে রাখার জন্য পৃথিবীর সকল নিষ্ঠুরতা ছাড়িয়ে গেছেন। জাতিসংঘের রিপোর্ট পড়ে সবার গায়ে লোম দাঁড়িয়ে গেছে। কি ভয়াবহতা! কিভাবে একজন প্রধানমন্ত্রী নিজ দেশের নিরস্ত্র মানুষকে হত্যার পর লাশ লুকিয়ে ফেলার নির্দেশ দিতে পারে? ক্ষমতা আঁকড়ে রাখার জন্য তিনি পৃথিবীর সকল নিষ্ঠুরতা ছাড়িয়ে গেছেন। এটাই জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে। মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস কয়েকদিন আগে বাংলাদেশ সফর করেছেন। তাকে সঙ্গে নিয়ে আমি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে গিয়েছি। ক্যাম্পে অবস্থানরত 1 লাখ রোহিঙ্গা শিশু, কিশোর, নারী, পুরুষ সবার সঙ্গে একসঙ্গে ইফতার করেছি। আমাদের প্রস্তাবে সম্মতি জানিয়ে আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ অধিবেশনে রোহিঙ্গা সংকট নিয়ে একটি পৃথক অধিবেশন আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, পতিত ও স্বৈরাচারের নিপীড়নের বর্ণনা উঠে এসেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয় রিপোর্টে। গত জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে ছাত্র শ্রমিক জনতার উপর শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগ যে দমন, নিপীড়ন ও হত্যাকাণ্ড চালিয়েছে এর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে তারা।